হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। তোমাদের প্রত্যেককে রাইট স্মার্ট একাডেমিতে স্বাগত জানাই। আমি তোমাদের জীবনবিজ্ঞান শিক্ষক ইমরান সর্দার। আচ্ছা স্টুডেন্টস, আমরা আজকে অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়, যেটা হলো মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। আমরা এই চ্যাপ্টারটা সম্পর্কে আমরা অলরেডি 7টা ক্লাস কমপ্লিট করেছি এবং 7টা ক্লাসে এই চ্যাপ্টারের অধিকাংশ অংশগুলো আমরা পড়েছি বা জেনেছি। আজকে এই অধ্যায়ের অষ্টম ক্লাস। আমরা লাস্ট ক্লাসে যে অবধি পড়েছিলাম বা পড়িয়েছিলাম, তারপর থেকে আজ আমরা এই ক্লাসটা শুরু করব। তার আগে তোমরা সবাই বলো কেমন আছো। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। সবার ওখানে ঠান্ডা কেমন পড়ছে? আমাদের শীতকালের আগমন তো হয়ে গেছে। কোথাও কম এবং কোথাও বেশি ঠান্ডা পড়ছে। তো বলো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে সবাই, আর ঠান্ডাটা কে কতটা উপভোগ করছো আমাকে বলো। আমার তো ঠান্ডাকাল খুবই ভালো লাগে, বা শীতকাল তো আমার খুবই ভালো লাগে। তোমাদের কতটা প্রিয় একটু বলো। চল দেখো, এবার আমরা একটু পড়াশোনায় ফিরি। আমরা এতদিন অবধি যে 7টা ক্লাস আমি যে তোমাদেরকে পড়ালাম এবং তোমরা যে 7টা ক্লাস করলে, সেখান দিয়ে এই টোটাল 7টা ক্লাসে বা লাস্ট ক্লাস অবধি এই অধ্যায়ের যদি কোথাও বোঝার কোনো অসুবিধে হয় অবশ্যই আমাকে বলবে। কেউ কিন্তু না বুঝতে পেরে কোনো পার্ট স্কিপ করে গিয়ে বা কোথাও হয়তো হয়তো বোঝার অসুবিধা হয়েছে, সেটা হয়তো আমাকে বলতে লজ্জা পাচ্ছ, বা যে না বুঝে চলে যাচ্ছ, বলছো না, নিজেরা হেয়ালি করছো, এইভাবে কিন্তু এগিয়েও না, সেটা তোমাদের পক্ষে ক্ষতি। একটা জিনিস না বুঝতে পারলে অবশ্যই সেটা কিন্তু বুঝে নেওয়াটা খুবই জরুরি। কারণ যে জিনিসটা তুমি বুঝতে পারবে না বা বুঝতে পারোনি, সেটা সামনে গিয়ে আরো 4টে জিনিস বা আরো বেশি জিনিস বুঝতে অসুবিধা হবে, শুধু ওই একটা জিনিস না বোঝার জন্য। সুতরাং কোথাও বোঝার অসুবিধা হলে আমি তো আছি, আমাকে বলো। অবশ্যই আমি তোমাদেরকে সব সময় সর্বদা হেল্প করব এবং তোমাদের পাশে থাকব। তোমরা শুধু তোমাদের কোনো অসুবিধা নিজেদের মধ্যে রাখবে না। কোনো ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা আমি ক্লিয়ার করে বা সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে সেটা সমাধান করে তবেই আমি কিন্তু নতুন ক্লাস শুরু করব। এটা আমি তোমাদেরকে সবসময়ই বলি যে না বুঝে কোনোদিন পড়বে না, বা আমি যে ক্লাসগুলো করছি সেগুলো কিন্তু খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে। দৈনন্দিন জীবনে বা প্রত্যেক দিন তোমাদের নানান কাজ থাকে। পড়াশুনো যেমন একটা জীবনের অংশ এবং খুব গুরুত্বপূর্ণ অংশ, পড়াশুনো ছাড়াও কিন্তু আরো জীবনে অনেক কিছু আছে, সেগুলোও কিন্তু কি করতে হবে, সেগুলো উপভোগ করতে হবে। শুধু আমরা তো আর সারাটা জীবন পড়াশুনো করে কাটাবো না। পড়াশুনো তো অবশ্যই করতে হবে, এবং পড়াশুনোর পাশাপাশি আমাদেরকে আরো যে জিনিসগুলো রয়েছে পড়াশুনোর পাশাপাশি, যেগুলো আমাদেরকে আনন্দ দেয় বা আমাদের ভালো থাকতে সাহায্য করে, সেগুলো করতে হবে। যেমন খেলাধুলো করতে হবে। কেউ খেলাধুলো পছন্দ করে সে খেলাধুলো করবে, কেউ আঁকতে ভালোবাসে সে আঁকবে, কেউ গান গাইতে ভালোবাসে বা গান শিখতে ভালোবাসে সে গান শিখবে। এই ধরনের কিন্তু প্রচুর কাজ থাকে। তো যার যেটা প্যাশন, যার যেটা হবি, সে সেইটা করতে পারে। কিন্তু সাথে কিন্তু অবশ্যই তোমাদেরকে পড়াশোনাটা করতে হবে। কারণ শিক্ষিত হওয়া, হ্যাঁ, শিক্ষিত দুরকম ভাবে হয় মানুষ। এক হচ্ছে পড়াশুনো করে পুঁথিগত শিক্ষা অর্জন করে, যার ফলে পুঁথিগত শিক্ষা কিন্তু অনেকটাই একটা মানুষকে সমাজে প্রতিষ্ঠিত করতে অনেকটাই সাহায্য করে।
আবার শুধু কিন্তু পুঁথিগত শিক্ষাই একটা মানুষকে 100% ভালো মানুষ বা প্রতিষ্ঠিত মানুষ করে তুলতে পারে না। তার সঙ্গে কি লাগে? ম্যানার্স, তার সঙ্গে আরো অনেক কিছু জড়িত থাকে। এবার সেই সবের সাথে কিন্তু তোমাকে পড়াশুনোটা খুব মন দিয়ে এবং ভালোভাবে করে যেতে হবে। ভবিষ্যতে গিয়ে একটা ভালো জায়গায় নিজেকে দাঁড় করাতে গেলে বা সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে তোমাকে কিন্তু পড়াশোনাটা করতে হবে। প্রত্যেকের চাওয়া পাওয়া সমান নয়। কেউ চায় আমি ডাক্তার হব, কেউ চায় আমি ব্যারিস্টার হব, কেউ চায় আমি উকিল হব, আবার কেউ চায় কি না আমি হিরো হব সিনেমার। প্রত্যেকের চাওয়া পাওয়াটা আলাদা, কিন্তু ভালো করে খেয়াল করবে যারাই যে জায়গায় যাক লাইফে, প্রত্যেকে কিন্তু পড়াশোনাটা ভালো করে করেছে বা শিখে গেছে। কি তাই তো? আমার কথা সবাই কি সহমত, নাকি তোমাদের অন্য কিছু মনে হচ্ছে? অন্য কিছু মনে হলে আমাকে বলতে পারো। চলো, চলো, অনেকটাই তো জ্ঞানের কথা বললাম। এবারে পড়াশোনায় ফেরা যাক। আমরা লাস্ট ক্লাস করেছিলাম কি সম্পর্কে? না, মানুষের খাদ্য বা উদ্ভিদজাত খাদ্য, সেটা বেশ কয়েক প্রকারের রয়েছে বা অনেক কিছু রয়েছে। আমরা কি কি পড়েছি? না, এক পড়েছি উদ্ভিদজাত খাদ্য ধান, তারপরে পড়লাম কি না উদ্ভিদজাত খাদ্য আম। কি তাই তো? আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে আম সম্পর্কে পড়েছিলাম। হ্যাঁ, আমের কিভাবে জোড় কলম লাগিয়ে আম গাছের বংশ বিস্তার করা যায় সে সম্পর্কে পড়েছিলাম। আম আম চাষের পদ্ধতি সম্পর্কে পড়েছিলাম, কিভাবে আম চাষ করা হয় এবং কোন কোন জায়গায় আমের চাষ ভালো হয়। আচ্ছা, তোমরা বলো, সবাই কি লাস্ট লাস্ট ক্লাসটা ভালো করে সবাই পড়েছো তো? পড়া করেছো তো? কোথাও কোনো বোঝার অসুবিধা থাকলে কিন্তু আমাকে বলবে অবশ্যই। চলো, ভেরি গুড। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। দেখো, আজকে আমরা যেটা নিয়ে পড়বো, ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো আমি আজকে আমাদের পড়ার টপিক কোনটা, বা আমি তোমাদের আজকে কি নিয়ে পড়াবো। দেখো, কেউ যদি দেখে থাকো, কেউ যদি দার্জিলিং এর দিকে যদি কেউ ঘুরতে যাও বা আসামের দিকে কেউ যদি ঘুরতে যাও, তাহলে দেখবে এই ফুলগুলো তোমাদের চেনা লাগবে। কারণ যারা চা বাগানে গিয়েছে বা চা গাছ দেখেছে, চা গাছে এমন ফুল ফুটতে যারা দেখেছে, তারা অবশ্যই বুঝতে পারবে এটা একটা চা গাছের ফুল। বা আমরা যে টপিকটা নিয়ে আজকের পড়াবো সেটা হলো চা। তাহলে চা এক ধরনের কি উদ্ভিদজাত খাদ্য। দেখো, উদ্ভিদজাত খাদ্য চাষের বিভিন্ন পদ্ধতি, চা সম্পর্কে আমরা একটু জেনে নিই। চায়ের সঙ্গে তোমাদের সবারই কম বেশি পরিচয় আছে, প্রত্যেকের বাড়িতে না হোক। হ্যাঁ, কিছু বাড়িতে এমন আছে যে সকাল সন্ধ্যা কিন্তু তাদের চা খেতে লাগে বা তারা চা খায়, কারণ সেটা তারা অভ্যাসে পরিণত করেছে। চা জিনিসটাই এমন, যারা কিন্তু রেগুলার চা খায় তাদের কিন্তু আবার চা খেতেই হয়, কারণ চা আমাদের শরীরকে কি হয়, উত্তেজনা প্রদান করে বা আমাদের রক্তকে উদ্দীপ্ত করে। সেই জন্য চা খাওয়াটা আমাদের কি হয় না, যারা চা খায় তাদের কিন্তু চা খাওয়াটা জরুরি হয়ে পড়ে। যারা খায় না তারা খায় না। সেজন্যই বলছি, দেখো, কম বেশি কিন্তু তোমরা যারা চা খেয়েছো, যারা চা খাওনি, যারা বাজারে দেখো না চায়ের দোকানে চা হচ্ছে, প্রায় প্রত্যেকটা বাজারে বা প্রত্যেক এলাকায় কোথাও না কোথাও চায়ের দোকান কিন্তু তোমরা দেখতে পাবে। তাই তোমাদের সবারই কিন্তু কম বেশি চায়ের সঙ্গে পরিচয় রয়েছে, সবাই চা না খেলেও। দেখো, দক্ষিণ পূর্ব এশিয়ায় ইরাবতী নদীর অববাহিকা চায়ের আদি নিবাস। তাহলে চায়ের সবচেয়ে আদি নিবাস কোথায়? না, দক্ষিণ পূর্ব এশিয়ায় ইরাবতী নদীর অববাহিকা। তাহলে ইরাবতী নদীর অববাহিকাটা চায়ের কিন্তু আদি নিবাস বা আদি ভবন বলতে পারো, বা সবচেয়ে পুরানো জায়গা। কোথায় প্রথম তাহলে চায়ের নিবাস ছিল বা চায়ের
জায়গা ছিল বা চায়ের বাড়ি ছিল কোথায়? না দক্ষিণ পূর্ব এশিয়ায় ইরাবতী নদীর অববাহিকা। চীনা ভাষায় টে থেকে টি শব্দটা এসেছে বলে মনে করা হয়। তাহলে চীনা ভাষায় TEY, ভালো করে ওয়ার্ডটা দেখো। এমনি চায়ের ইংলিশ ওয়ার্ড হলো টি, TEA। সেই টি শব্দটা কোথা দিয়ে এসেছে? চীনা ভাষায় TEY, টে থেকে টি শব্দটা এসেছে বলে মনে করা হয়। চীন, ভারত, কেনিয়া, শ্রীলঙ্কা আর টার্কি পৃথিবীতে সবচেয়ে বেশি চা উৎপাদন করে। ভালো করে দেখো, কোশ্চেন দিতে পারে কয়েকটা দেশের নাম দিয়ে, যে এই দেশের এই জায়গাগুলোর মধ্যে কোন জায়গায় চা উৎপাদন হয় না। ভারত, কেনিয়া, শ্রীলঙ্কাও থাকতে পারে, অন্য একটা দেশ অস্ট্রেলিয়া দিয়ে দিতে পারে। তাহলে তোমাকে বলতে হবে কোথায়? না, অস্ট্রেলিয়ায় কিন্তু বেশি চা উৎপাদন হয় না। এই দেশগুলো কোন কোন দেশে তাহলে চা উৎপাদন বেশি হচ্ছে সেটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে কোথায়? না চীন, ভারত, কেনিয়া, শ্রীলঙ্কা আর টার্কিতে পৃথিবীর সবচেয়ে বেশি চা উৎপাদন হয় এই দেশগুলোতে। তাহলে বুঝতে পারলে? দেখো, ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্যগুলি কি কি? আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু আর কেরালা। তাহলে ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্য, ভালো করে কোশ্চেনটা কিন্তু আগে দেখবি। হ্যাঁ, রাজ্য বলেছে, রাজ্য মানে দেখো আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা এগুলো কিন্তু একটা আলাদা আলাদা রাজ্য। তোমরা আবার রাজ্যের মধ্যে কিন্তু জেলা গুলিয়ে ফেলবে না, কারণ পশ্চিমবঙ্গের দার্জিলিং, এই দার্জিলিং এ কিন্তু সবচেয়ে ভালো চা পাওয়া যায়। অপশানে কিন্তু দার্জিলিং থাকলে আবার দার্জিলিং মেরে বসো না, কারণ দার্জিলিং একটা জেলা। দেখো তাহলে ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্যগুলি কি কি? না আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু আর কেরালা। 1000 থেকে 2500 মিটার উঁচু এলাকার পাহাড়ের গায়ে আমলিক মাটিতে চায়ের চাষ হয়। তাহলে কতটা উঁচুতে? না 1000 থেকে 2500 মিটার বা 2500 মিটার উঁচু এলাকার পাহাড়ের গায়ে আমলিক মাটিতে চায়ের চাষ হয়। ভারতে নানা ধরনের চা পাওয়া যায়, তার মধ্যে দার্জিলিং, আসাম আর নীলগিরির চা কিন্তু বিখ্যাত। দেখো এখানে বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে। তাহলে চা কতটা উচ্চতায় ভালো হয়? না 1000 থেকে 2500 মিটার উঁচু এলাকার পাহাড়ের গায়ে। একটা পাহাড় মানে বুঝতে পারছো যথেষ্ট উঁচু হয়, পাহাড় মানে কিন্তু যথেষ্ট নিচু নয়, পাহাড় মানে অনেকটা উঁচু, কি তাই তো? যারা পাহাড় দেখেছো তারা জানবে 1000 থেকে 2500 মিটার মানে কিন্তু যথেষ্ট একটা উচ্চতা। 1000 থেকে 2500 মিটার উঁচু এলাকার পাহাড়ের গায়ে, কিন্তু পাহাড়ের গায়ে আমলিক মাটিতে, পাহাড়ের গায়ে তাহলে কেমন ধরনের মাটিতে চা গাছ হয়? না আমলিক মাটিতে, অম্ল বা টক জাতীয় মাটিতে চায়ের চাষ কিন্তু হয়। ভারতে নানা ধরনের চা পাওয়া যায়। আমাদের ভারতে কিন্তু প্রচুর ধরনের চা পাওয়া যায়। যারা দার্জিলিং ঘুরতে গেছো বা চা উৎপাদন হয় এমন জায়গায় যেমন আসামে, এমন জায়গায় যারা ঘুরতে গেছো তারা কিন্তু এটা জানবে যে চায়ের প্রকার কত ধরনের হয়, চা কত প্রকারের পাওয়া যায়। অনেক ধরনের কিন্তু চা পাওয়া যায়। দেখো, ভারতে নানা ধরনের চা পাওয়া যায়, তার মধ্যে দার্জিলিং, আসাম আর নীলগিরির চা কিন্তু বিখ্যাত। তাহলে কোন কোন জায়গার চা বিখ্যাত ভারতে? না দার্জিলিং, আসাম আর নীলগিরির চা। দার্জিলিং কিন্তু একটা জেলা, আসাম কিন্তু একটা আলাদা রাজ্য। হ্যাঁ, আর নীলগিরির চা কিন্তু বিখ্যাত। তাহলে ভারতের মধ্যে কোন কোন জায়গার চা বিখ্যাত? না দার্জিলিং, আসাম আর নীলগিরির চা কিন্তু বিখ্যাত। তাহলে এখান দিয়ে তোমরা কি জানলে? না টি শব্দটা, টি মানে চা, টি শব্দটা চীনা ভাষায় TEY, টি থেকে এসেছে। আর ভারতের এই কোন কোন দেশে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়? না পাঁচটা দেশ। দেখো চীন, ভারত, কেনিয়া, শ্রীলঙ্কা আর
টার্কিতে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়। আর চা সবচাইতে কেমন উচ্চতায় ভালো হয় না, 1000 থেকে 2500 মিটার উঁচু এলাকায় চা ভালো হয়। এবং সেটা কোথায় হয় না, পাহাড়ের গায়ে। তার জন্য কেমন ধরনের মাটি প্রয়োজন না, আম্লিক মাটি, হ্যাঁ, বা টক, যা অম্ল মানে কি টক, আম্লিক মাটি চা চাষের পক্ষে কিন্তু উপযুক্ত। আর ভারতের বিভিন্ন ধরনের চা পাওয়া যায়, তার মধ্যে কোন কোন জায়গার চা বিখ্যাত না, দার্জিলিং, আসাম আর নীলগিরির চা কিন্তু খুবই বিখ্যাত। দেখো এই চায়ের মধ্যে কি কি গুণাগুণ রয়েছে। আমরা একটা জিনিস খাবো, একটা উদ্ভিদজাত জিনিস খাবো, তার মধ্যে যদি কোনো গুণাগুণ না থাকে, তাহলে আমাদের সেই জিনিসটা খাওয়ার কোনো মানে হয় না। বা যদি কোনো জিনিসের গুণাগুণ না হয়, তাহলে আমরা সেটা কেন খাবো, কি তাই তো? তাহলে কিন্তু ধান, আম বা আরো বিভিন্ন উদ্ভিদজাত খাদ্যের মধ্যে চায়েরও কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। দেখো কি কি গুণাগুণ চায়ের মধ্যে আমরা দেখতে পাই না, চা পান করলে শরীরে উদ্দীপনা আসে। আমি যেটা শুরুতেই বলেছিলাম যে আমরা চা কেন খাই না, চা পান করলে কিন্তু একটা শরীরে সতেজতা আসে বা উদ্দীপনা আসে। এর মূলে আছে চায়ে ক্যাফিনের উপস্থিতি। চায়ে ক্যাফিন নামক এক ধরনের জিনিস থাকে, যেটা হলো আমাদের যেটার জন্য আমাদের চা খেলে কিন্তু শরীরে সতেজতা বা উদ্দীপনা আসে। তাহলে চায়ে কি থাকে না, ক্যাফিন থাকে। সেই ক্যাফিন থাকার জন্য আমাদের চা খেলে কিন্তু শরীরে আমাদের উদ্দীপনা বেড়ে যায় বা শরীরে সতেজতা আসে। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চায়ে কি থাকে, কোশ্চেন দিতেই পারে। ক্যাফিনের সাথে আরো 3-4টে অপশন দিয়ে দেবে, তোমাদের কিন্তু রাইট অ্যান্সার করতে হবে কি না, ক্যাফিন। চায়ে আরো কি কি থাকে দেখো, চায়ে থাকে ফ্ল্যাভোনয়েড, ট্যানিন, উদ্বায়ী তেল আর ভিটামিন বি কমপ্লেক্স, যা স্বাস্থ্যের পক্ষে ভালো। ফ্ল্যাভোনয়েডটা কি, এটা কিন্তু একটা প্রাকৃতিক উপাদান যেটা উদ্ভিদের মধ্যে থাকে। এটা মানুষের শরীরের পক্ষে উপকারী এক ধরনের পদার্থ। ফ্ল্যাভোনয়েড হলো এক ধরনের প্রাকৃতিক উপাদান যেটা উদ্ভিদের মধ্যে পাওয়া যায়। এটা মানুষের শরীরের পক্ষে কি উপকারী। এটা একটা নিউট্রিয়েন্ট বা পুষ্টি দ্রব্য বলতে পারো। তো সেটা চায়ে থাকে, যেটা আমাদের শরীরে কি করে না, অনেক কিছুতে উপকার করে। ট্যানিন, উদ্বায়ী তেল, হ্যাঁ, আর ভিটামিন বি কমপ্লেক্স, যা স্বাস্থ্যের পক্ষে ভালো। আরো কি কি থাকে না, ট্যানিন থাকে, উদ্বায়ী তেল থাকে আর ভিটামিন বি কমপ্লেক্স, যা স্বাস্থ্যের পক্ষে ভালো। এগুলো তোমরা মুখস্থ করবে, এখানে বোঝানোর কিছু নেই। চায়ে তাহলে কি কি থাকে, ফ্ল্যাভোনয়েড, ট্যানিন, উদ্বায়ী তেল আর ভিটামিন বি কমপ্লেক্স, যেগুলো কি না স্বাস্থ্যের পক্ষে ভালো। চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এই পলিফেনলটা কি দেখো, পলিফেনল হলো এক ধরনের রাসায়নিক পদার্থ বা রাসায়নিক উপাদান, যেগুলো উদ্ভিদের মধ্যে পাওয়া যায় এবং এরা কিন্তু মেডিকেল পারপাসে সাহায্য করে। বা দেখো আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করছে। কোলেস্টেরল একটা কি আমাদের শরীরে ক্ষতিকারক জিনিস, সেই বা ক্ষতিকারক উপাদান, সেই কোলেস্টেরলের মাত্রা কমাতে কিন্তু সাহায্য করে। কোলেস্টেরল আবার দু ধরনের রয়েছে, একটা হলো, একটাকে বলি আমরা গুড কোলেস্টেরল বা ভালো কোলেস্টেরল, আর একটা ব্যাড কোলেস্টেরল। তো এটা তোমরা পরবর্তী সময়ে জানবে যে গুড কোলেস্টেরল কি, ব্যাড কোলেস্টেরল কি। আপাতত জেনে রাখো যে কোলেস্টেরল জিনিসটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো নয়। তাহলে চায়ে কি থাকে না, পলিফেনল থাকে, যেটা একটা উদ্ভিদের কি রাসায়নিক উপাদান এবং যেটা আমাদের মানুষের শরীরের পক্ষে কিন্তু ভালো। এরা কি করে না, মানুষের দেহের যে কোলেস্টেরল, সেই কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়াও দেখো হাই ব্লাড প্রেশার বা যাদের উচ্চ রক্তচাপ আছে, তাদের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। আর হেপাটাইটিস রোগ, যেটা সেই হেপাটাইটিস রোগ সারাতেও কিন্তু সাহায্য করছে। তাহলে বুঝতে পারছো চায়ের গুণাগুণ কতটা।
চা এক হচ্ছে আমাদের শরীরে উদ্দীপনা যোগায়। আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠি, দেখবে বেশিরভাগ সময় যারা চা খায়, তারা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের শরীরে কি থাকে, অলসতা থাকে বা একটা আলসি ভাব থাকে। সেই আলস্যতাটা কাটাতে সাহায্য করে কি না, চা। তাই আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিন্তু চা, যারা চা খায়, সবাই খায় না, যারা চা খায় তারা কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে চা খায়। যার ফলে কি হয় না, শরীরে একটা উদ্দীপনা আসে বা শরীরে একটা সতেজতা ফিল হয় বা সতেজতা অনুভব হয়। চায়ে আর কি, চায়ে কি থাকে, ফ্ল্যাভোনয়েড, যেটা একটা কি বলেছিলাম, যেটা একটা পুষ্টি উপাদান, এটা আমাদের মানুষের শরীরের পক্ষে উপকারী। এছাড়াও ট্যানিন, উদ্বায়ী তেল আর ভিটামিন বি কমপ্লেক্স চা স্বাস্থ্যের পক্ষে ভালো, এই জিনিসগুলো পাওয়া যায়। আর চায়ে উপস্থিত পলিফেনল, যেটা একটা উদ্ভিদের রাসায়নিক উপাদান, সেটা কি করে, আমাদের কোলেস্টেরল কমাতে সাহায্য করছে। এছাড়াও উচ্চ রক্তচাপ এবং হেপাটাইটিস রোগ সারাতেও সাহায্য করে। তাহলে বুঝতে পারলে চায়ের কি কি গুণাগুণ আছে। দেখো, আরো কিছু চায়ের গুণাগুণ রয়েছে, সেগুলো কি কি। চায়ের প্যান্টোথেনিক অ্যাসিড, ক্যাফিন ও থিওফাইলিন স্নায়ুকে উদ্দীপিত করে আর হৃৎপিণ্ডকে ভালো রাখে। তাহলে চায়ের প্যান্টোথেনিক অ্যাসিড হলো এক ধরনের ভিটামিন বি। হ্যাঁ, অনেক ধরনের ভিটামিন রয়েছে, প্যান্টোথেনিক অ্যাসিড হলো এক ধরনের ভিটামিন বি। তো এই চায়ে এই ভিটামিন প্যান্টোথেনিক অ্যাসিড থাকে, ক্যাফিন ও থিওফাইলিন স্নায়ুকে কিন্তু উদ্দীপিত করে আর হৃৎপিণ্ডকে ভালো রাখে। এই থিওফাইলিন, হ্যাঁ, এটা কিন্তু আবার আমাদের মানুষের শরীরের পক্ষে, শরীরকে বা আমাদের হার্টকে, আমাদের হার্টের যে ভাল্ব থাকে, সেই ভাল্বগুলো অনেক সময় কি হয় না, বন্ধ হয়ে যায়, বা বয়স্ক মানুষদের হার্টের ভাল্বগুলো শিথিল হয়ে যায়। থিওফাইলিন কিন্তু স্নায়ুকে উদ্দীপিত করে এবং হার্টের ভাল্বগুলোকে সচল রাখতে সাহায্য করে, যার ফলে আমাদের হৃৎপিণ্ড ভালো থাকে। তাহলে দেখো, চায়ের যে প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি, এটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। ক্যাফিন, যেটা আমার শরীরে কি কি করে না, সতেজতা প্রদান করে। আর থিওফাইলিন, যেটা আমাদের হার্টকে ভালো রাখে। হুম, তাহলে এগুলো কি না চায়ের গুণাগুণ। আর কি আছে দেখো, চায়ে বেশি পরিমাণে থাকা ফ্লোরাইড দাঁতের ক্ষয় রোধ করে। তাহলে চায়ে আরো কি থাকে না, ফ্লোরাইড। ফ্লোরাইড বলে এক ধরনের জিনিস থাকে, যেটা আমাদের দাঁতের ক্ষয় রোধ করে। একটা সময় আসার পরে কি হয়, আমাদের দাঁতের ক্ষয় শুরু হয়। যত বয়স বাড়তে থাকে বা যতটা সময় এগিয়ে যায়, আহ, ততটা কি হয়, আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষয় শুরু হয়, সেই সাথে আমাদের দাঁতেরও ক্ষয় হয়। এই ফ্লোরাইড নামক জিনিস যেটা চায়ে উপস্থিত থাকে, সেটা কি করছে, দাঁতের ক্ষয় কিন্তু রোধ করছে। খুব ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা এই পয়েন্টগুলো দেখবে বা মনে রাখবে। দেখো, কালো চায়ে প্রচুর ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড থাকে। তাহলে দেখো, কালো চায়ে কি বলছে, কালো চায়ে কিন্তু, হ্যাঁ, কালো চায়ে প্রচুর কি থাকছে, ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড থাকে। এদের প্রদাহ প্রতিরোধী আর ক্যান্সার প্রতিরোধী ভূমিকা রয়েছে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেখো, কালো চায়ে প্রচুর ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড থাকে। এই এই জিনিসগুলো কি না, এরা প্রদাহ প্রতিরোধী আর ক্যান্সার প্রতিরোধী ভূমিকা এদের রয়েছে। তাহলে বুঝতে পারলে, সবুজ চায়ে থাকে ভিটামিন কে। কালো চায়ে তাহলে কি কি থাকে, ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড। আর সবুজ চায়ে কি থাকে দেখো, ভিটামিন কে, যা শরীরের ভেতরে হওয়া রক্তক্ষরণ, রিউমেটিক প্রদাহ আর হার্ট অ্যাটাক হতে বাধা দেয়। তাহলে বুঝতে পারলে, কালো চায়ে থাকছে ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড, আর সবুজ চায়ে কি থাকছে না, ভিটামিন কে, যা শরীরের ভিতরে হওয়া রক্তক্ষরণ, শরীরে যদি কোথাও রক্তক্ষরণ হয়, সেটা হতে বাধা দেয়। রিউমেটিক প্রদাহ, রিউমেটিক প্রদাহ মানে হচ্ছে তোমার শরীরে আমাদের যা জয়েন্ট রয়েছে, যে জয়েন্ট গুলো আছে, ধরো হাতের এটা একটা জয়েন্ট, এই আঙুলের প্রত্যেকটা একটা একটা, এই যে গাঁট গুলো দেখছো, এটা একটা একটা জয়েন্ট। এই ধরনের শরীরে আমাদের অসংখ্য জয়েন্টস রয়েছে। এই জয়েন্টস বা পেশি, হুম,
বা হাড় আমাদের যেগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যথা অনুভব হয়, ঠিক আছে? বা বয়স বাড়ার সাথে সাথে সেই সব জায়গাগুলো কি হয়, ক্ষয় হয়। তো এইগুলো হতে বাধা দেয় কে না, এই ভিটামিন কে। তাহলে সেটা কোথায় উপস্থিত থাকে না, সবুজ চায়ে। বুঝতে পারলে? এখন তোমরা অনেকেই শুনেছো যে গ্রিন টি, বা গ্রিন টির মানে কি, সবুজ চা কিন্তু। গ্রিন মানে সবুজ, টি মানে চা। তো এই গ্রিন টি কেন খেতে বলছে ডাক্তার এখন? তাহলে এই সবুজ চায়ে কি থাকে, ভিটামিন কে থাকে, যেটা কি করছে দেখো, রক্তক্ষরণ হতে বাধা দেয়, রিউমেটিক প্রদাহ, এখন যে প্রদাহ মানে কি, ব্যথা বা যন্ত্রণা, বা হার্ট অ্যাটাক, হার্টের হার্টের যে ব্যথা হয় তার ফলে যে হার্ট অ্যাটাক আসে, সেটা কিন্তু হতে বাধা দেয়। হ্যাঁ, আমাদের হার্টের যে ভালভ রয়েছে সেই ভালভ গুলো আটকে গেলে, বন্ধ হয়ে গেলে, তবেই আমরা কি করতে পারি না, শ্বাস প্রশ্বাস নিতে পারি না। তার ফলে কি হয়, হার্ট অ্যাটাক আসতে পারে। সে হার্ট অ্যাটাক হতে বাধা দেয়। আবার রিউম্যাটিক প্রদাহ, যে আমাদের জয়েন্ট রয়েছে, হ্যাঁ, আমাদের পেশি রয়েছে, হাড় রয়েছে, যেখানে ব্যথা অনুভব হয়, সেগুলো হতে কিন্তু বাধা দেয় কে না, এই সবুজ চা বা গ্রিন টি। তাহলে এখানে দেখো কয়েকটা জিনিস, চায়ে কি থাকছে না, প্যান্টোথেনিক অ্যাসিড, ক্যাফিন আর থিওফাইলিন থাকে, যেটা স্নায়ু উদ্দীপিত করে এবং হৃৎপিণ্ডকে ভালো রাখে। চায়ে বেশি পরিমাণে থাকা ফ্লুওরাইড দাঁতের ক্ষয় রোধ করে। আর কি, কালো চা আর সবুজ চা, দু ধরনের চা আছে। কালো চায়ে কি থাকে, ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড, যেটা কি করছে না, ক্যান্সার প্রতিরোধী। আর সবুজ চায়ে কি থাকে না, ভিটামিন কে, যা শরীরে হওয়া রক্তক্ষরণ, রিউম্যাটিক প্রদাহ আর হার্ট অ্যাটাক হতে বাধা দেয়। দেখো, এরপর আমরা দেখবো চা গাছের প্রকারভেদ। উদ্ভিদ বিজ্ঞানীরা ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত চা উৎপাদনকারী 3 ধরনের গাছকে আলাদাভাবে চিহ্নিত করেন। তাহলে দেখো, উদ্ভিদ বিজ্ঞানীরা বা প্ল্যান্ট সায়েন্টিস্টরা ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত, তাহলে কোন গণের অন্তর্ভুক্ত না, ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত চা উৎপাদনকারী 3 ধরনের গাছকে আলাদাভাবে চিহ্নিত করেন। তাহলে চা উৎপাদনকারী 3টি আলাদা ধরনের গাছকে তারা চিহ্নিত করেন। এরা হলো চীনা জাত, আসামি জাত আর ক্যামবোর্ড শঙ্কর জাত। তাহলে কি কি জাত, চীনা জাত, আসামি জাত আর ক্যামবোর্ড শঙ্কর জাত। তাহলে উদ্ভিদ বিজ্ঞানীরা ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত কোন গণের না, ক্যামেলিয়া গণের, ভালো করে মুখস্থ করবে। ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত চা উৎপাদনকারী 3 ধরনের গাছকে আলাদাভাবে চিহ্নিত করেন। সেই 3 ধরনের চা কি কি না, চীনা জাত, আসামি জাত আর ক্যামবোর্ড শঙ্কর জাত। এটা ভালো করে দেখো, উচ্চারণটা হবে ক্যামবোর্ড, ক্যামবোর্ড শঙ্কর জাত। এছাড়াও চা তৈরি করা হয় না, অথচ ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত এরকম আরো অনেক প্রজাতির উদ্ভিদ রয়েছে। তাহলে এই যে ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত চা উৎপাদনকারী 3 ধরনের গাছকে আলাদা করে চিহ্নিত করেছিলেন উদ্ভিদ বিজ্ঞানীরা। এছাড়াও দেখো, চা কিন্তু তৈরি করা হয় না এই ধরনের, অথচ ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত। মানে ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত হলেই যে সেই সব উদ্ভিদগুলো চা উৎপাদন করবে, এমনটা কিন্তু নয়। হ্যাঁ, ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত এইরকম 3 ধরনের গাছকে, যেগুলো চা উৎপাদন করে, সেটা বিজ্ঞানীরা চিহ্নিত করেছিলেন। এছাড়াও কিন্তু এই ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত এরকম আরো অনেক প্রজাতির উদ্ভিদ আছে, যেগুলো কিন্তু আবার চা উৎপাদন করে না। তাহলে বুঝতে পারলে, বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ করা হয় এমন চা গাছের উৎপত্তিতে এদের সবার ভূমিকা রয়েছে। তাহলে বাণিজ্যিকভাবে যে চা চাষ করা হয়, সেই চা গাছের উৎপত্তিতে আবার এদের সবার ভূমিকা রয়েছে। তাই বাণিজ্যিক চা গাছগুলোকে বিশেষ কোনো জাতের বলে চিহ্নিত করা মুশকিল। তাই বাণিজ্যিক চা গাছগুলোকে কি বলছে, যে বিশেষ কোনো জাতের বলে চিহ্নিত করা কিন্তু খুব মুশকিল। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? দেখো, আমি আরো একবার বলে দিচ্ছি। ক্যামেলিয়া গণের উদ্ভিদ বিজ্ঞানীরা ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত চা উৎপাদনকারী, মানে যেসব গাছগুলো চা উৎপাদন করে, সেই ধরনের গাছকে কিন্তু আলাদাভাবে চিহ্নিত করেন, 3 ধরনের জাতের গাছকে।
সেই কি কি জাত না চীনা জাত, আসামি জাত আর ক্যামবোর্ড সংকর জাত। এছাড়া কি দেখো, ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত এরকম আরো অনেক প্রজাতির উদ্ভিদ আছে যেগুলো কিন্তু যার থেকে চা তৈরি কিন্তু হয় না, কিন্তু তারা আবার বাণিজ্যিকভাবে যে চা গাছের চাষ হয় তাতে কিন্তু সবার ভূমিকা থাকে, তাদেরও ভূমিকা থাকে সেই সব গাছগুলোর। তাই বাণিজ্যিক চা গাছগুলো কিন্তু বিশেষ কোনো জাতের বলে চিহ্নিত করা কি হয় না মুশকিল হয়ে পড়ে। দেখো বংশবিস্তার কিভাবে হয় বা প্রপাগেশন, বীজ থেকে বা উদ্ভিদ অঙ্গ থেকে, এই দুই ভাবেই কিন্তু চা গাছের বংশবিস্তার করা হয়। আমরা যেমন ঠিক আমের ক্ষেত্রে পড়েছিলাম, আম গাছের বংশবিস্তার যেভাবে পড়েছিলাম, এক বীজ থেকে হয়, আর একটা কি হয় না অঙ্গজ বিস্তার বা উদ্ভিদ অঙ্গ থেকে বিস্তারটা হয়। সেম চায়ের ক্ষেত্রেও হয়, দেখো বীজ থেকে হয় আর কি হয় না অঙ্গজ বিস্তারও হয়। দেখো বীজ থেকে বা উদ্ভিদ অঙ্গ থেকে দুভাবে চা গাছের বংশ বিস্তার হচ্ছে। প্রথমে আমরা জেনে নিই, দেখো বীজ থেকে ভালো জাতের সুস্থ সবল আর সতেজ বীজ বেছে নেওয়া হয়। যখন আমরা একটা চা গাছের চাষ করব, তাহলে তার আগে আমাদের কি নিতে হয় না একটা ভালো মানের বীজ নিতে হয়। দেখো ভালো জাতের সুস্থ সবল আর সতেজ বীজ বেছে নেওয়া হয়। এরপর বালির ওপরে বীজগুলোর অঙ্কুরোদ্গম ঘটানো হয়। তাহলে কোথায়? প্রথমে আমাদের কাজ হলো একটা ভালো মানের বীজ বেছে নেওয়া, তারপর একটা বা অধিক যতগুলো তুমি বীজ নেবে, যতগুলো গাছ চাষ করতে চাও, তাহলে সেই বীজগুলো সুস্থ হতে হবে, সবল হতে হবে আর সতেজ হতে হবে। তাহলে কি হয়, সেই বীজ থেকে একটা ভালো মানের চারা গাছ জন্মাবে। এরপর কি করতে হবে, সেই বীজগুলোকে নিয়ে বালির ওপরে অঙ্কুরোদ্গম ঘটানো হয়। অঙ্কুরিত বীজগুলিকে পলিথিনের প্যাকেটে নার্সারি বাগিচায় স্থানান্তরিত করা। তাহলে প্রথম কাজ ভালো বীজ বেছে নেওয়া, তারপর বালির ওপরে সেই বীজগুলোর অঙ্কুরোদ্গম ঘটানো হয়, আর সেই অঙ্কুরিত বীজগুলিকে এবার কি করতে হবে না পলিথিনের প্যাকেটে করে নার্সারি বাগিচায় স্থানান্তরিত করতে হবে সেই বীজগুলো চাষের জন্য। নার্সারি বাগিচায় জল নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকা কিন্তু দরকার। হ্যাঁ, মাথার উপর শামিয়ানা খাটিয়ে বা প্যান্ডেল তৈরি করে ছায়া দেওয়ার ব্যবস্থা করা হয়। কারণ চা গাছ চা গাছ প্রথমে প্রথমে অঙ্কুরিত গাছগুলোর জন্য কি হয়, একটু ছায়ার দরকার হয় এবং ভালো জল নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু থাকতে হয়। দেখো 15 থেকে 18 মাস পরে কতটা সময় নিচ্ছে, দেখো প্রায় প্রায় 2 বছরের কাছাকাছি, 1.5 থেকে 2 বছরের কাছাকাছি সময় নেয়। 15 থেকে 18 মাস পরে চারা গাছগুলো অন্য জায়গায় স্থানান্তরের জন্য প্রস্তুত হয়ে যায়। মানে ততক্ষণে চারা গাছগুলো, এই অঙ্কুরিত গাছগুলো চারা গাছে পরিণত হয় 15 থেকে 18 মাস পরে। চা গাছের উচ্চতা কিন্তু খুব বেশি হয় না, একদম কতটা বলতে পারো 2-3 ফুট, 2-2.5 ফুট মতো উচ্চতা হয় চা গাছে, খুব একটা বড় কিন্তু হয় না চা গাছ। দেখো 15 থেকে 18 মাস পরে কিন্তু চারা গাছগুলো কি করা হয় না অন্য জায়গায় স্থানান্তরণের জন্য প্রস্তুত হয়ে যায়। এইভাবে কিন্তু বীজ থেকে চা গাছের বংশ বিস্তার হচ্ছে। এরপরে দেখো অঙ্গজ বিস্তার, পর্ব থেকে কেটে নেওয়া শাখা অঙ্গজ বিস্তারের জন্য ব্যবহার করা হয়। একদম পর্ব মানে কি একদম আগা থেকে কেটে নেওয়া শাখা অঙ্গজ বিস্তারের জন্য ব্যবহার করা হয়। প্রত্যেকটা শাখা প্রশাখার অগ্রভাগ থেকে মুকুল বের হয়, সেই অগ্রভাগ থেকে বা সেই পর্ব থেকে কেটে নেওয়া শাখা কিন্তু অঙ্গজ বিস্তারের জন্য ব্যবহার করা হয়। ছায়া নেই এমন জায়গায় জন্মানো আর পাতা তোলা হয় না এমন চা গাছের ঝোপ থেকে শাখা কেটে নেওয়া হয়। তাহলে কোথা দিয়ে শাখা কাটা হয়? ছায়া নেই এমন জায়গায় জন্মানো আর পাতা তোলা হয় না এমন চা গাছের ঝোপ থেকে শাখা কেটে নেওয়া হয়। সাধারণত সকালে আর সন্ধ্যায় এই কাজটা করা হয়। তাহলে দেখো কখন কখন এই কাজটা করা হচ্ছে না, সকালে আর সন্ধ্যায় কি করা হয়, ছায়া নেই এমন জায়গায় জন্মেছে, হ্যাঁ, আর পাতা তোলা হয় না এমন চা গাছের ঝোপ থেকে।
চা গাছের পাতা তো তোলা হয়, তারপরে সেই পাতা চা তৈরির জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা যখন বংশ বিস্তার করব তখন ছায়া নেই এমন জায়গায় যে গাছগুলো জন্মেছে আর পাতা তার তোলা হয় না বা পাতা তোলা হয়নি এমন চা গাছের ঝোপ থেকে শাখা কেটে নিয়ে অঙ্গজ বিস্তারের জন্য ব্যবহার করা হয়। আর এটা কখন করা হয় না, সাধারণত সকালে আর সন্ধ্যায়। দেখো সাধারণত 3 থেকে 4 সেন্টিমিটার লম্বা শাখা কাটা হয়। তাহলে কতটা লম্বা শাখা কাটা হয় না, দেখো 3 থেকে 4 সেন্টিমিটার, খুব বড় নয়, একদম ছোট। 3 থেকে 4 সেন্টিমিটার কতটা হয়, যেহেতু চা গাছ খুব বড় সড়ো হয় না বা চা গাছের শাখা পোশাক খুব বড় হয় না, সেই জন্য 3 থেকে 4 সেন্টিমিটার লম্বা শাখা কাটা হয়, যাতে একটা পাতা আর একটা ফোলা সুপ্ত কাক্ষিক মুকুল আছে। দেখো একটা পাতা আর একটা সুপ্ত যেটা এখনো ফোটেনি এরকম মুকুল আছে, এইরকম শাখা কাটা হয়। এই কেটে নেওয়া শাখাগুলোকে এরপর নার্সারি বাগিচা আর তারপর পলিথিনের প্যাকেটে স্থানান্তরিত করা হয়। তাহলে প্রথম নার্সারি বাগিচায় এই কেটে নেওয়া শাখাগুলোকে কি হয়, রোপণ করা হয়। রোপণ করার পরে যখন চারা গাছে পরিণত হয় তখন পলিথিনের প্যাকেটে স্থানান্তরিত করা হয়। শামিয়ানা বা প্যান্ডেল খাটিয়ে ছায়ার ব্যবস্থা করা হয়। সেই চারা গাছগুলো রোপণ করে শামিয়ানা বা প্যান্ডেল খাটিয়ে তাদের ছায়া ব্যবস্থা করা হয়। সাধারণত 12 থেকে 18 মাস বয়সের চারা গাছ চাষের জমিতে লাগানো হয়। তাহলে চাষের জমিতে কতটা কোন বয়সের চারা গাছ লাগানো হয় না, 12 থেকে 18 মাস বয়সের চারা গাছ চাষের জমিতে লাগানো, মানে 1 থেকে 1.5 বছর, 1 থেকে 1.5 বছর বয়সের চারা গাছ চাষের জমিতে লাগানো হয়। তাহলে এই অবধি সবাই বুঝতে পেরেছো আশা করি। কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলো, আমি সেটা সমাধান করে দেব। চলো, ভেরি গুড। সবাই তাহলে আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা আমাদের এই অবধি থাকলো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। চলো, টাটা।